নমস্কার, সালাম। আমার আজকের এই ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্যটা হচ্ছে যে এখন ভারতবর্ষের সবচেয়ে সমালোচনা হচ্ছে যে জিনিসটাকে নিয়ে, যে ভারত সরকারের পার্লামেন্টের যে উচ্চ এবং নিম্ন কক্ষ, সেই উচ্চ এবং নিম্ন কক্ষে আমরা জানি যে 2025 যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল, যেটা কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজু সরকারের পক্ষ থেকে লোকসভায় নিয়ে এসেছেন, এবং যে বিল লোকসভা এবং রাজ্যসভা উভয় জায়গায় পাস হয়ে গেছে এবং রাষ্ট্রপতি মহোদয় সে বিলে সই করে দিয়েছেন। এবং আমরা যারা মুসলিম শ্রেণীর মানুষ, আমি নিজে একজন মুসলিম, যারা এই বিলটার বিরোধিতা আমরা করছি, এবং আমাদের বেশিরভাগ জনেরই এই ধারণা নেই যে এই ওয়াকফ বিলটি কী, যে সরকার ওয়াকফ বিলের কোন কোন জায়গায় চেঞ্জেস নিয়ে এসেছে, এবং কেন ওয়াকফ বোর্ড বা বিভিন্ন ওয়াকফ বোর্ডগুলি এই বিলের বিপক্ষে তারা এত জোরালো দাবি জানাচ্ছেন এই বিলটি যাতে সরকার প্রত্যাবর্তন করেন, এই বিলটি যাতে ফিরিয়ে নেওয়া হয়, এই বিলটা যাতে আইনে পরিণত না হয়, বা এই বিলটা যদিও আইনে পরিণত হয়েছে, যেহেতু রাষ্ট্রপতি মহোদয় বিলে সই করে দিয়েছেন, ফলে বিল কিন্তু আইনে পরিণত হয়ে গেছে, তারপরেও কিন্তু বৃহত্তর আন্দোলন তৈরির একটা প্রচেষ্টা চলছে যাতে এই বিলটা সরকার ফিরিয়ে নেয়। এবং আমরা যারা এই বিলটার সপক্ষে বা বিলটার বিপক্ষে রয়েছি, আগে আমাদের সবার আগে জানতে হবে যে এই ওয়াকফ বিল সরকার কি নিয়ে এসেছেন এবং এই বিলের মধ্যে কি চেঞ্জেস রয়েছে। এবং সবচেয়ে বড় যেটা বিষয়, যে ওয়াকফের যে কথাটা, এই ওয়াকফ কথাটা এটা কোথা থেকে এলো? প্রফেট হজরত মোহাম্মদ মুস্তাফা তিনি খেজুর গাছের চাষ করতেন, এবং তার থেকে কিছু আয় হতো, যে আয়টা দিয়ে তিনি মুসলমানদের মানোন্নয়নের জন্য বিভিন্ন কাজকর্ম করতেন, এবং তার রেখে যাওয়া এই সম্পত্তিগুলোই পরবর্তীকালে ওয়াকফ সম্পত্তি হিসাবে বিবেচিত হয়েছিল, এবং তার সেই পথ অবলম্বন করে মুসলিম ধর্মের বিভিন্ন খলিফারা, তাদের অনুগামীরা, তারা কিন্তু মুসলিম ধর্মের সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য এই ধরনের অনেক কাজকর্ম করেছেন, যেগুলো ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়েছিল। এই সিস্টেমটা দিল্লি সুলতানির শাসনকালে এটা আসে ভারতবর্ষে, এবং অনুরূপ মুসলিম শাসকরা মুসলিমদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং উন্নতির জন্য এই প্রচেষ্টাটা চালু করেছিলেন। এবং পরবর্তীকালে ব্রিটিশরা এসে দেখে যে লন্ডনে বা ইংল্যান্ডে তাদের যে আইন, তাদের যে অ্যাক্ট, তার সাথে এই আইনটার মিল খাচ্ছে না, যার জন্য তারা এই আইনটিকে একদম বিরোধিতা করেছিলেন এবং এটি বাতিল করেছিলেন। তবে ব্রিটিশরা চলে যাবার পরে, যখন ভারতবর্ষ শাসন হলো ইন্ডিপেন্ডেন্সের পরে, 1954 সালে প্রথম ভারতীয়রা মনে করলো যে না, মুসলিমদের জন্য এরকম একটা বিলের দরকার আছে, মুসলিমদের জন্য এরকম একটা সংস্থার প্রয়োজন আছে যেটা মুসলিমদের জীবনযাত্রা এবং মানোন্নয়নের প্রসার ঘটাবে। তখন ওয়াকফের নতুন করে আবার সূত্রপাত ভারতবর্ষে হয়েছে, এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় তার সম্প্রসারণ ঘটেছে। তো আজকে দিনে দাঁড়িয়ে, আজকের অ্যাঙ্গেলে দাঁড়িয়ে তাহলে ঠিকই রয়েছে, ওয়াকফ বিল বা ওয়াকফ সম্পত্তি এটা তো ভালোই দিক, ভালোই জিনিস, সবই ঠিক আছে। কিন্তু কি এমন হলো যেটাতে সরকার এই বিলটির এত বিরোধী, সরকার এই বিলটাতে এত পরিবর্তন আনলেন? বেসিক্যালি 5টা জিনিসে সরকার পরিবর্তন এনেছেন এই বিলটাতে। আপনারা জানলে অবাক হবেন যে ভারতবর্ষে সবচেয়ে বেশি জমি রয়েছে রেলের, এবং তারপরে যাদের ব্যক্তিগত সর্বোচ্চ জমি রয়েছে সেটা হচ্ছে ডিফেন্সের, অর্থাৎ সেনাবাহিনীর, এবং নেক্সট 3 নম্বরে ভারতবর্ষের সবচেয়ে বেশি জমি
যদি কোনো সংস্থার বা কোনো প্রতিষ্ঠানের অধীনে থাকে, সেটা ওয়াকফের অধীনে রয়েছে। প্রায় 9 লক্ষ একর জমি, যেটা ওয়াকফের সম্পত্তি। এবং সর্বোপরি আমাদের জানতে হবে যে ওয়াকফ মূলত দুই ধরনের। একটা হচ্ছে সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, অর্থাৎ কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড, এবং আরেকটা হচ্ছে স্টেট ওয়াকফ বোর্ড, অর্থাৎ রাজ্য ওয়াকফ বোর্ড। এবং ওয়াকফ বোর্ডে যে 5টা জায়গাতে 2025 ওয়াকফ বিলে যে পরিবর্তন আনা হয়েছে, সেই 5টা পরিবর্তন মূলত হচ্ছে এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ডের দায়িত্বে কোনো নন মুসলিম অর্থাৎ অমুসলিম কোনো ব্যক্তি ওয়াকফ বোর্ডের দায়িত্বে ছিলেন না। যে জায়গায় নরেন্দ্র মোদী সরকার চেঞ্জেস এনেছে, সেটা হচ্ছে যে অমুসলিমদের এই বোর্ডের অন্তর্ভুক্তিকরণ তিনি করেছেন। না কি করেছেন? এই বিলে বলা হয়েছে যে বোর্ডের দায়িত্বে একজন অমুসলিম চিফ এক্সিকিউটিভ অফিসারকে নিয়োগ করতে হবে। অর্থাৎ 11 জন যে সদস্য থাকবে, সেখানে 2 জন নন মুসলিম সদস্য অবশ্যই থাকতে হবে, যেটা এর আগে ছিলেন না। সম্পূর্ণ ওয়াকফ বোর্ড পরিচালনা করতেন মুসলিম ধর্মীয় ব্যক্তিরা। কিন্তু এর পরে যেটা হবে যে এই ওয়াকফ বোর্ডে 11 জন সদস্যের মধ্যে অবশ্যই 2 জন নন মুসলিম সদস্য এবং একজন চিফ এক্সিকিউটিভ অফিসারকে নিয়োগ করতে হবেন, এবং যার নিয়োগ করবেন রাজ্য সরকার, এবং তার মুসলিম আইন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, তবেই কিন্তু তিনি নিয়োগ হতে পারবেন। এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন রাজ্য সরকার। এবং এই বিলে 2 নম্বর যে পরিবর্তনটা আনা হয়েছে, যে সেকেন্ড পরিবর্তন যেটা আনা হয়েছে, আমি প্রথমেই আপনাদের বলেছি যে ওয়াকফ বোর্ডের সম্পত্তির ঠিক পরিমাণটা হচ্ছে 9 লক্ষ একর জমি। ওই 9 লক্ষ একর জমির মধ্যে এমন অনেক জমি রয়েছে যেগুলোর একাধিক মালিকানা রয়েছে, যেগুলোকে ডিসপিউটেড প্রপার্টি বলা হচ্ছে। যেমন ধরুন, কারুর পূর্বপুরুষ ওয়াকফ বোর্ডকে তার সম্পত্তি সম্পূর্ণ দান করে গেছেন, কিন্তু পরবর্তীকালে তাদের ওয়ারিসরা এসে দাবি করলেন যে এই সম্পত্তিটা আমরা ফিরে পেতে চাই। এবং এটার জন্য তাদের যা করতে হতো, ওই সম্পত্তিগুলো ডিসপিউটেড প্রপার্টি হিসেবে পরিচিত। এরকম অনেক সম্পত্তি ওয়াকফের কাছে রয়েছে। তো এটার জন্য তাদের যেতে হতো ওয়াকফ ট্রাইব্যুনাল কোর্টে। আলাদা করে হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো আপনার আইন ছিল না। আপনাকে সম্পূর্ণ যেতে হতো ওয়াকফ ট্রাইব্যুনাল কোর্টে, এবং ওয়াকফ ট্রাইব্যুনাল কোর্ট যেটা ভালো বুঝতেন সেটাই করতেন। যদিও 2013 সালে মনমোহন সিংয়ের সরকারের সময় একটা পরিবর্তন আনা হয়েছিল, যদি আপনি ওয়াকফ ট্রাইব্যুনালের যেটা রায়, তাতে যদি আপনি সন্তুষ্ট না হন, আপনি হাইকোর্ট এবং তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে যেতে পারেন, যেটা 2013 সালে আনা হয়েছিল। কিন্তু তার আগে পর্যন্ত ওয়াকফ ট্রাইব্যুনালই শেষ কথা ছিল। এখন যেটা করা হলো, এই ওয়াকফ ট্রাইব্যুনালের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে সম্পূর্ণভাবে খর্ব করা হলো। এই ডিসপিউটেড প্রপার্টিগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন বা ডিসপিউটেড প্রপার্টির দাবি সরাসরি জানাতে পারেন রাজ্য সরকারের এক্সিকিউটিভ অফিসারের কাছে, রাজ্য সরকারের গভর্নমেন্টের অফিসারের কাছে। এবং অবশ্যই গভর্নমেন্টের যিনি অফিসার থাকবেন, তার যে পদমর্যাদা, তার যে র্যাঙ্ক জেলা শাসকের চেয়েও বেশি, এরকম একজন অফিসারের কাছে আপনি আপনার যে প্রপার্টি, আপনার যে সম্পত্তি, সেই সম্পত্তির আপনি দাবি জানাতে পারেন। ওই সম্পত্তির দাবি জানানোর পরে যদি তাতে আপনি সন্তুষ্ট না হন, তার পরবর্তীতে আপনি হাইকোর্ট, জেলা কোর্ট, পরবর্তীতে সুপ্রিম কোর্টে যেতে পারেন। এবং 3 নম্বর যে পরিবর্তন, 2টো পরিবর্তনের কথা আপনাদের বললাম, এবং 3 নম্বর যে পরিবর্তন, যেটা ওয়াকফ বোর্ডের একদমই যে ক্ষমতা, সেই ক্ষমতাটা অনেকাংশে হস্তান্তর করেছে, এবং এটা একটা বিরাট সমালোচিত পরিবর্তন। সেটা হচ্ছে
ধরুন এমন এমন কিছু প্রপার্টি রয়েছে যেগুলোর কোনো মালিকানা নেই এবং যেটার বৈধ কাগজ ওয়াকফ বোর্ডের কাছেও নেই, কিন্তু দীর্ঘদিন ধরে ওয়াকফ বোর্ড সেই জায়গাগুলো ব্যবহার করে আসছে। ওয়াকফ বোর্ড ধরুন 20 বছর 30 বছর যে সেই সম্পত্তিগুলো, সেই জায়গাগুলো, সেই প্রপার্টিগুলো ওয়াকফ বোর্ড ইউজ করছে। তো এতদিন পর্যন্ত যা আইন ছিল তাতে ওয়াকফ বোর্ড যা সম্পত্তি 10 বছর 15 বছর ব্যবহার করতেন সেগুলি নিজের সম্পত্তি বলে দাবি করতে পারতেন। কিন্তু এক্ষেত্রে যা হলো যে ওয়াকফ বোর্ডের কাছে যদি কোনো সম্পত্তির বৈধ কাগজ না থাকে তাহলে সেই সম্পত্তিটা ডিসপিউটেড প্রপার্টি হিসাবে পরিচিতি পাবে। এবং আমি প্রথমেই বললাম আপনাদের একটু আগেই যে ডিসপিউটেড প্রপার্টি হওয়া মানেই আপনি সরাসরি ওই জেলা শাসকের পদমর্যাদার থেকে একটু উঁচু সম্পূর্ণ সরকারি নিযুক্ত যিনি অফিসার থাকবেন তার কাছে আপনি অ্যাপিল করতে পারেন। সেটা ওয়াকফ বোর্ডও করতে পারে বা কোনো ব্যক্তিও করতে পারেন। সবাই পক্ষে বিপক্ষে যারা রয়েছেন সবাই এই অ্যাপিল করতে পারবেন এবং পরবর্তীতে আপনি যদি সেই রায়ে সন্তুষ্ট না হন আপনি হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন। এটা পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ ওয়াকফ বোর্ড দীর্ঘদিন কোনো সম্পত্তি ব্যবহার করছেন এবং তার বৈধ কাগজ ওয়াকফ বোর্ডের কাছে নেই, ওয়াকফ বোর্ড কিন্তু দাবি করতে পারবে না যে সম্পত্তিটা তাদের হয়ে গেছে। এবং এই বিলে চতুর্থ যে পরিবর্তন আনা হয়েছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ডের আন্ডারে যে সম্পত্তিগুলি রয়েছে, আমি বলেছি প্রায় 9 লক্ষ একর জমি বা 9 লক্ষ একর যে সম্পত্তি ওয়াকফের আন্ডারে রয়েছে, সেই সম্পত্তিগুলোকে ওয়াকফ বোর্ডকে 6 মাসের মধ্যে সেন্ট্রাল ডাটাবেসে অর্থাৎ কেন্দ্রীয় ডাটাবেসে নথিভুক্তিকরণ করতে হবে। অর্থাৎ এক কথায় যেটাকে বলছি আমরা রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রিকরণ করতে হবে। এবং এই 6 মাসের মধ্যে যদি ওয়াকফ কোনো সম্পত্তি না সেন্ট্রাল ডাটাবেসের অন্তর্ভুক্ত না করেন বা রেজিস্ট্রি না করেন তাহলে কিন্তু সেই সম্পত্তিগুলো পরবর্তীকালে ডিসপিউটেড প্রপার্টি হিসাবে বিবেচিত হবে এবং ওয়াকফ বোর্ড যেগুলোর জন্য আর কিন্তু হাইকোর্টে যেতে পারবে না, নতুন করে কোর্টে যেতে পারবে না। অর্থাৎ 6 মাসের মধ্যে ওয়াকফের সমস্ত সম্পত্তি যা ওয়াকফের দখলে রয়েছে, যেগুলো ওয়াকফের কাছে আসবে, সেগুলোকে ধর কোনো সম্পত্তি ওয়াকফের কাছে আজকে এসে পৌঁছালো, 6 মাসের মধ্যে সেন্ট্রাল ডাটাবেসে সেগুলোকে ওয়াকফকে নথিভুক্তকরণ করতে হবে। বা ইতিমধ্যে যে সম্পত্তিগুলো ওয়াকফের কাছে রয়েছে সেই সম্পত্তিগুলোকে ওয়াকফকে সেন্ট্রাল ডাটাবেসে নথিভুক্ত করতে হবে। এবং 6 মাসের মধ্যে ওয়াকফ বোর্ড যদি সেই সম্পত্তিগুলোকে সেন্ট্রাল ডাটাবেসে না তুলতে পারে তাহলে কিন্তু সম্পূর্ণরূপে সেগুলো ডিসপিউটেড প্রপার্টি হিসাবে পরিচিত হবে এবং ওয়াকফ পরবর্তীকালে সেই সম্পত্তিগুলোর জন্য কিন্তু কোর্টেও যেতে পারবে না। এবং 5 নম্বর যে পরিবর্তন, যে ওয়াকফ ট্রাইব্যুনাল, যার কথা বলছিলাম, যে ওয়াকফ ট্রাইব্যুনাল কোর্ট, ওয়াকফের সম্পত্তির মালিকানা যে কোর্টের দ্বারা নির্ধারিত হয় বা ওয়াকফের সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হলে যেখানে মীমাংসা হয়, সেই ওয়াকফ ট্রাইব্যুনাল যে কোর্ট ছিল সেই কোর্টের অধিকারকে তো আমরা আগেই বলেছি খর্ব করা হয়েছে। এখন যেটা করা হয়েছে সেই বডির মধ্যে ওয়াকফ ট্রাইব্যুনাল কোর্টের যে জাজমেন্টের যে বডি, সেখানে পরিবর্তন আনা হচ্ছে। কি পরিবর্তন আনা হচ্ছে না, এই বডিতে একজন ডিস্ট্রিক্ট জাজকে অ্যাপয়েন্ট করতে হবে এবং একজন স্টেট গভর্নমেন্টের অফিসারকে নিয়োগ করতে হবেন যার র্যাঙ্ক চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ সেক্রেটারি লেভেলের, অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজের চেয়ে যিনি ক্ষমতা সম্পূর্ণ, এই রকম র্যাঙ্কের একজন গভর্নমেন্ট অফিসার, সরকারি অফিসারকে নিয়োগ করতে হবে এবং তার সঙ্গে একজন ডিস্ট্রিক্ট জাজ থাকবেন প্রত্যেকটা ওয়াকফ বোর্ডের বডিতে, মার্জনা করবেন ট্রাইব্যুনাল কোর্টে, প্রত্যেকটা ট্রাইব্যুনাল কোর্টে। ওই ভিডিওটা আমি যতটা সংক্ষেপে সম্ভব ওয়াকফ বিলে কি পরিবর্তন আনা হয়েছে, কতটা এই বিল মুসলিমদের জন্য আদৌ ভালো
নাকি মুসলিমদের অনেক অধিকারকে খর্ব করা হয়েছে, আমি একদমই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করেছি। পরবর্তীকালে ওয়াকফ বিল নিয়ে আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন।